নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একটি খুব সুন্দর প্রেমের গল্প। গল্পের নাম লাভ বার্ডস। বুদ্ধদেব গুহর লেখা প্রেমের গল্পগুলি বড়ই মধুর, অপূর্ব এক স্নিগ্ধতা আছে। যে প্রেম কবিতার মতো, যে প্রেম ভালোবাসায় শুধু গলে পড়ে, যে প্রেম স্নিগ্ধতায় জড়ানো, কারণ মন শুধু মনকে স্পর্শ করে যায়। শুনতে থাকুন আজকের গল্প লাভ বার্ডস। তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছিল। তুমি যেন কি করছিলে প্রথমে বুঝতে পারিনি। মনে আছে, মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ঘর ভরেছিল। বারান্দার কাছে দাঁড়িয়ে তুমি তোমার পাখিগুলোকে খাবার দিচ্ছিলে। তুমি আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলে। কাঁধ অবধি তোমার কালো রেশমি চুলে আলোর আঙুলগুলি পিছলে যাচ্ছিল। পরে দরজা খোলা ছিল। ব্ল্যাক আউটের সময় এমন করে দরজা খোলা রাখতে নেই। তুমি তবু দরজা খুলে রেখেছিলে। আমার পায়ের শব্দ শুনে তুমি চমকে উঠেছিলে। চমকে উঠে পেছন ফিরে চেয়েছিলে, এসে বলেছিলে, বসো, আমি আসছি। আমি বসে তোমাকে দেখেছিলাম, তোমার পাখিগুলোকে দেখেছিলাম। অনেকগুলো পাখি, ছোট ছোট হলুদ নীল পাখি, বোকা বোকা গোল গোল মুখ, ভাষাহীন চোখ, কিন্তু ভীষণ নরম, সুখী, আদুরে পাখিগুলো। তুমি একদিন বলেছিলে ওগুলোর নাম লাভ বার্ডস। পাখিগুলো প্রতি মুহূর্তে স্বাধীনতা চায়। যতক্ষণ ক্লান্তিতে না ঘুমিয়ে পড়ে ততক্ষণ খাঁচার এই দেওয়ালে ও দেওয়ালে আছড়ে মরে। দিনের বেলায় তোমার বারান্দা থেকে আকাশ দেখা যায়, একটা পুরনো অশ্বত্থ গাছ দেখা যায়। অশ্বত্থ গাছে টাকরা বের করা কাকেরা ভিড় করে। ওরা দেখতে ভালো নয়, তাই ওদের কেউ বন্দি করেনি। স্বাধীনতার আকাশ ভরা উষ্ণ রোদ্দুরে ওরা শীতের দুপুরে উড়ে উড়ে বেড়ায়। আর তোমার পাখিগুলো, নরম সুন্দর ভালোবাসার পাখিগুলো, শুধু সুন্দর বলেই খাঁচায় বন্দি থাকে আর ডানা আঁচড়ায়। তুমি ফিরে এলে। আসার আগে পর্দাগুলো ভালো করে টেনে দিয়ে এলে, যাতে বাইরে আলো না যায়। তারপর আমার সামনে সাদা টাইলের মেঝেতে আসন পিঁড়ি হয়ে বসলে। বসে বললে, কি খবর বলো। ফলসা রঙা তাঁতের শাড়িতে তোমাকে মোমের আলোর মতো নরম দেখাচ্ছিল। আমি বললাম, কোনো খবর নেই। মাঝে মাঝে বাইরের এই অন্ধকার সাঁতরে তোমার কাছে এসে বড় শান্তি লাগে। মনে হয় আমি যেন একটা তাড়া খাওয়া হরিণ। তোমার এই নরম নির্জন ঘরে একবার এসে পৌঁছতে পারলে আর কোনো ব্যাধ বুঝি আমাকে খুঁজে পাবে না। তুমি কানের পাশের চুল ছড়িয়ে হাসলে। তোমার দাঁতগুলো ভারী সুন্দর, হাসলে তোমাকে দারুণ লাগে। তুমি বললে, তুমি একটা বোকা। কেন বোকা কেন? আমার যা মনে হয় তা কি ঠিক নয়? তুমি চুল ঢাকালে, বললে, ঠিক নয়। ঠিক নয় কেন? ঠিক নয় এই জন্যে যে শান্তি তোমার বুকের মধ্যেই থাকে সব সময়, অশান্তির পাশাপাশি। তবে তুমি হয়তো তা খুঁজে পাও না। বিশল্যকরণীর মতো তা হয়তো তোমার বুকের মধ্যে জমাট বাঁধা পাথরের আড়ালে আড়ালে লুকিয়ে থাকে, বুঝলে? তারপর একটু থেমে বললে, আমার কাছেও শান্তি নেই। তাছাড়া তুমি যেমন জানো, তোমার মতো অত বড় ভাবনা, বড় বড় কথাও আমার জানা নেই। আমি আমার জীবনকে ভীষণ ভালোবাসি। এই জীবনের প্রতিটি মুহূর্ত,
প্রতিটি মুহূর্ত আমি ভালোবাসি। জীবন সম্বন্ধে আমার দারুণ উচ্ছ্বাস। এটা করব, সেটা করব, যা করতে ভালোবাসি তাই করব। কারোর বারণ শুনবো না, মানা মানবো না। তোমার মতো অত শত ভাবনা ভাবার সময় কোথায় আমার? যাকে, এসব কথা থাক। তুমি কি খাবে বলো? কি রান্না করেছো আজ? ঝাল ঝাল ভেটকি মাছের ঝোল, তোপসে মাছ ভাজা আর ভাত। আমি আসবো তুমি জানতে বুঝি? জানতাম, আমার মন বলছিল। রজত এখনো ফেরেনি? তিনি আজ দেরিতে ফিরবেন। অফিসের কাজ? তুমি বড় কৌতূহলী। রোজই তো সময় মতোই আসে, মাঝে মাঝে দেরি করে এলে ভালো লাগে। আমি নিজেকে নিয়ে একটু একা সময় পাই, একটু ভাবি জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম, এবং এই পাওনাটুকুর বদলে কতখানি মূল্য দিলাম। এসব কথা ভাবি, ভালো লাগে। বিশ্বাস করো, একা থাকতে খুব ভালো লাগে। আমি যে একটা আলাদা মানুষ, আলাদা ব্যক্তি। আমার মনের মধ্যে যে একটা আলাদা জগৎ আছে আমার, যা একেবারেই আমার নিজস্ব, তা ভেবে ভারী ভালো লাগে। এত কথা এক নিঃশ্বাসে বলে ফেলে তুমি বললে। কি তুমি চুপ করে আছো যে? কথা বলবে না? তুমিই বলো, শুনতে ভালো লাগছে। যাই বলো, তোমরা পুরুষ মানুষরা কিন্তু কোনো সময় আমাদের শরীর পেরিয়ে আমাদেরকে দেখতে শিখলে না। আমরা প্রত্যেকটি মেয়েও যে মানুষ, তোমাদেরই মতন এক একজন ইন্টারেস্টিং বিচিত্র মনের মানুষ, এই খবর তোমরা কখনোই রাখলে না। মাঝে মাঝে ভগবানের উপরে রাগ হয়, এই মেয়েদের শরীর নিয়ে জন্মেছি বলে। তুমি কি আমাকেও বলছো? না, ঠিক তোমাকে বলিনি, সকলকেই বলছি। তুমি অন্যরকম জানি, নইলে তোমার বই পড়ে তোমার সঙ্গে এমন করে আলাপ করতে দৌড়ে যাব কেন? তুমি জানো না কতদিন আমি তোমাকে ডায়াল করে রিসিভার নামিয়ে রেখেছি। কতদিন কত চিঠি লিখেছি, কত চিঠি লিখেছি তোমাকে, লিখে ছিঁড়ে ফেলেছি, পোস্ট করা হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছি আমার চেহারাটা যে সুন্দর। বলো, সুন্দর না? তাই তোমার চোখ বুঝি আমার শরীরটাতেই এসে দাঁড়িয়ে পড়ে। শরীরের আড়ালে শরীর ছাপিয়ে যে মন, যে মনের জন্যই আমরা মানুষ, সেই মনটা তোমার যদি চোখ এড়িয়ে যায়, সত্যি বলছি, বড় ভয় ছিল, বড় ভয়। এখনো আছে। তুমি মুখ নিচু করে কথা বলছিলে এতক্ষণ, হঠাৎ মুখ তুললে, হাসলে, বললে, তোমার কি মনে হয়? জানি না। তুমি আবারও হাসলে, বললে, তাহলে নাই বা জানলে। তুমি কি ভাবো বলো তো সব সময়? কি ভাবো এত? আমি কথা বললাম না। আমি জানি তোমার খুব দুঃখ আছে কোনো, সেই দুঃখ তোমাকে কেবলই অন্যমনস্ক করে দেয়। কিসের দুঃখ? তোমার সেদিনের লেখাটা পড়লাম। আচ্ছা আচ্ছা, তোমার নায়িকারা সবসময় অমন নিষ্ঠুর কেন? তোমার নায়করাও অন্য 10টা পুরুষের মতো নয়। কিরকম? মানে তারা কেউ কিছু কেড়ে নিতে শেখেনি। পুরুষ মানুষরা বড় অধৈর্য হয়, তারা তোমার নায়কদের মতো ধৈর্যবান নয়। যা তাদের চাইবার তারা তখনই চায়, না পেলে কেড়ে নেয়। জানি না কেন, বোধহয় আমার নায়কেরা বিশ্বাস করে যে কেড়ে নেওয়া কোনো কিছুই চিরদিন থাকে না। যা আপনি আসে শুধুমাত্র তাই থাকে চিরদিন। বুঝলাম না, তোমার কথাবার্তাও তোমার গল্পের নায়কদের মতো হেয়ালি হেয়ালি। মেয়েরা তো পুরুষদের হাতের পুতুল, তোমরা আবার চিরদিনের পাওয়াতে বিশ্বাস করো নাকি? আজ যা চাও কালই তো ধুলোয় ফেলে দিয়ে আবার নতুন কিছু খুঁজে বেড়াও। তোমাদের মুখে ওসব কথা ভালো শোনায় না,
মনে হয় বানানো কথা। এই অবধি বলে তুমি আবার পড়লে। কি কথা বলছো না কেন? আমি বললাম, এসব কথা থাক, আমার গল্পের নায়িকাদের তুমি বুঝবে না। তারা এক একজন দাম্ভিক মেয়ের ছায়া। যে মেয়ে তার দম্ভের জন্য সবকিছু করতে পারে, মানুষ খুনও করতে পারে। দম্ভ বলো না, বলো স্বার্থপরতা। অমন মেয়ে আমি অনেক দেখেছি, যারা জীবনে শুধু নিতেই শিখেছে, বোতলে দিতে শেখেনি এক কণা। হয় তাই, নইলে বলবো তুমি ইনিয়ে বিনিয়ে মিথ্যা গল্প লেখো। তুমি মানে তোমার মতো ছেলে এমন করে ভালোবাসো, অথচ তোমার সে ভালোবাসা ফেরত দেয় না। এমন মেয়ে থাকতেই পারে না। ইস, কথাটা শুনতে ভারী ভালো লাগলো। একটা কাগজে লিখে দাও, বাঁধিয়ে রাখবো। বলো তো গলায় ঝুলিয়েও রাখতে পারি। তবে কথা কি জানো, তাকে দোষ দিই না, আসলে সেই বাজ পাখিটার দোষ। তুমি তো কতদিন বলেছ যে তোমার পাখিগুলোকে তুমি মুক্ত করে দেবে। কই, তাদের দিলে কোথায় মুক্তি? তারা যে দিন রাত খাঁচার চার দেওয়ালে আছড়ে মরছে, তা বুঝি তুমি দেখেও দেখো না? তাছাড়া ওদের মধ্যে কেউ তোমার উচ্ছ্বাস নিয়ে, পৃথিবীর সব ভালো লাগা নিয়ে, জীবনকে দারুণ ভালোবেসে যদি খাঁচা ছেড়ে পেরিয়েও পড়ে, তো দেখতে পাবে সেই পুরনো অসত্যের পুরনো বাজটা ছো মেরে তার নরম গলাটা ক্ষতবিক্ষত করে দিল। কেন, তুমি নিজে কি কখনো তার আঁচড় খাওনি? জানো নি কেমন লাগে? তবে তোমার সাহস ছিল, সাহস আছে, যা হয়তো অন্য অনেকেরই নেই। তাই তোমাকে আমি সম্মান করি। সম্মান করো আমাকে? তবে তুমি সম্মান করো জ্যাঠামশাইয়ের মতো, আর কিছু করো না? আর কিছু করবো কি করে বলো? তেমন করে দিতে পারি এমন যা কিছু আমার ছিল, সবই যে একজনে নিয়ে গেছে। দেওয়ার মতো কিছুই আর অবশিষ্ট নেই আমার। যা দিতে পারি তা শুধুই সখ্যতা, বন্ধুত্ব। এছাড়া দেবার মতো কিছু তো আমার বাকি নেই। তোমার কি অতটুকুই ছিল? এত সামান্যই? কখনো কি ভালো করে বুকের মধ্যে খোঁজ করেছ বাকি কিছু আছে কি নেই? জানি না, কখনো খোঁজ করবার প্রয়োজন হয়নি আগে। এরপর তুমি অনেকক্ষণ চুপ করে থাকলে। তোমার নায়িকাকে একবার আমার দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, জানো, ইচ্ছে করে কি তার আছে যা আমার নেই। তার কাছে তুমি কি পেতে পারতে যা তোমাকে পৃথিবীর অন্য কোনো মেয়ে দিতে পারে না? সে কি আমার চেয়েও সুন্দরী? বলেই তুমি আয়নার দিকে সরে গিয়ে বসলে। তোমার ছায়া পড়লো আয়নায়। একটা গলা বন্ধ বাদামি ব্লাউজ, ফিঙের গায়ের মতো উজ্জ্বল ও কালো কাঁধ সমান চুল দু কাঁধে নেমে এসেছে। তোমার নিখুঁত শরীর ঘিরে ফলসা রঙা শাড়ি। আমি বিস্ময়ে তোমার ছায়ার দিকে চেয়ে রইলাম। তুমি আবার বললে, বলো না গো, সে কি আমার চেয়েও সুন্দর? আমি হাসলাম, জবাব দিলাম না কোনো। তারপর তুমি আবার বললে, শরীরের কথা না হয় ছেড়েই দিলাম, সে কি আমার মতো করে ভালোবাসতে পারে? আমি একজন লেখক ভদ্রলোককে ভালোবেসে যে ত্যাগ স্বীকার করেছি, তোমার সেই বাজ পাখির হাতে প্রতিদিন যে লাঞ্ছনা সহ্য করেছি, সে কি তা করতে পারতো তোমার জন্যে? না, সে তা পারতো না। তাহলে কি? সব মেয়েরা তোমার মতো নয়, তুমি তো ব্যতিক্রম। তোমার মতো মেয়ে বেশি নেই। মেয়েরা বড় স্বার্থপর। তারা নিজেদের সুখ, নিজেদের ক্ষুদ্রতা, নিজেদের চাওয়া নিয়েই সব সময় এতই ব্যস্ত যে কখনোই তারা অন্যের কথা ভাবে না। তারা জন্মদিনে ফুল পাঠায়, টেলিফোনে তোতা পাখির মতো,
মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বলে। নিউ মার্কেট গিয়ে সোয়েটার কিনে নিজের হাতে বোনা বলে প্রেজেন্ট করে, উঁচু কলারওয়ালা জামা কিনে দেয় বয়ফ্রেন্ডদের। কিন্তু ভালোবাসা যে একটা মেকানিক্যাল উইশ করা নয়, জামা নয়, উপহার নয়। ভালোবাসা যে তার চেয়ে অনেক অনেক গভীরতা সম্পন্ন বোধ, তা বোঝবার মতো মেয়ে বেশি নেই। নেই যে তা নয়, কিন্তু বেশি নেই। তোমার নায়িকা তোমাকে বোঝে না? তোমার মতো লোকের মনটুকু পর্যন্ত বুঝতে পারে না? তবে তুমি কেন তাকে ভালোবাসো? তবুও তবুও তুমি তাকে ভালোবাসো কেন? তুমি তাকে ভুলে যাও না কেন? তোমার জীবনে একটা সামান্য মেয়েকে ভুলবার মতো উপকরণ নেই? নেই বন্ধু বান্ধবী, নেই আড্ডা, সিনেমা, ক্লাব, পার্টি, নেই তোমার লেখা? তুমি এমন করে নিজেকে নষ্ট করছো কেন? তোমাকে দেখলে আমার কষ্ট লাগে। আমি হাসলাম, বললাম, তোমার লাগে? হয়তো আমার নিজেরও লাগে যখনই আয়নার সামনে দাঁড়াই, কিন্তু তার লাগে না। তার আমার জন্য কিছুই করবার নেই। তবে তবে কেন তুমি এখনো তাকে বলতে পারো না? পারি না, পারি না। সে কি করব বলো? তার সঙ্গে তো আমি অভিনয় করিনি কোনোদিন। সে যেমন আমার সঙ্গে করেছিল, কোনোদিনও আমি তাকে আমার প্রয়োজনের যন্ত্র হিসাবে, আমার মুশকিল আসান হিসাবে দেখিনি। তাকে যে আমার যা ছিল সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম। ভোলা কি অতই সহজ? তার প্রতি আমার যে প্রীতি, যে অনুভূতি, তা চিরদিন একই থাকবে। কাজের মধ্যে, ছুটির মধ্যে, দিনের মধ্যে, রাতের মধ্যে তাকে বারবার মনে পড়বে, অনুক্ষণ। কিন্তু তাকে আর তা জানতে দেব না। অনেক ভেবে দেখেছি, আমার পক্ষে নিজেকে ঠকানো অন্যকে ঠকানোর চেয়ে অনেকই সোজা। তুমি অনেকক্ষণ আমার দিকে চেয়ে চুপ করে বসে রইলে। পাখিগুলো খাঁচায় ঝাপাঝাপি করতে লাগলো। বাইরে ওয়ার্ডেনের বাঁশি শোনা গেল। কারোর বাড়ি থেকে বোধহয় আলো বাইরে যাচ্ছিল। তুমি হঠাৎ বললে, আমার আজ সকাল থেকে খুব মন খারাপ। তুমি এলে বলে খুব ভালো লাগছে। মন খারাপ? মন খারাপ কেন? দেখো না, এই যুদ্ধ লেগেছে। আমরাই হয়তো জিতব, কিন্তু কত তাজা তাজা সুন্দর ছেলেরা মরে যাচ্ছে, প্রতি মুহূর্তে মরছে। যুদ্ধ থেমে যাবে, একদিন পর্দা সরিয়ে ফেলবো আমরা। সকলে জানলা থেকে পর্দা সরিয়ে ফেলবো, আবার আলো ঝলমল করবে শহরে। কিন্তু সেই ছেলেগুলো আর ফিরে আসবে না। তাদের মায়েরা, তাদের বান্ধবীরা সেদিনও পর্দা টেনে রাখবে ঘরের। এই কথা কেবলই আমার মনে হচ্ছে, আর মনে হয়ে মনটা যে কি পাগল পাগল করছে তোমাকে কি বলবো। তোমার মন নরম, তাই দুঃখ হচ্ছে। কিন্তু পৃথিবীতে কত লোকের কত দুঃখ, সকলের দুঃখ তো দূর করবার ক্ষমতা আমার তোমার নেই। আমরা শুধু যাদের জানি, যাদের কাছাকাছি থাকি, তাদের দুঃখ দূর করবার চেষ্টা করতে পারি। তাও পারি কই? তবু চেষ্টা করতে হয়তো পারি। চেষ্টাটুকু নিয়েই আমাদের খুশি থাকা উচিত, তাই নয়? তুমি ঠিক আমার বাবার মতো কথা বলো। বাবার কথা মনে হয়। জানো, বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন, অথচ আমি রজতকে বিয়ে করায় বাবা আর কোনোদিন আমার মুখ দেখতে চান না। আমাদের বাড়িতে আমার ঢোকা বারণ, কারণ আমি বাবাকে সকলের কাছে ছোট করেছি। আমার জন্য অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে বাবাকে। কিন্তু আমি জানি বাবা আমাকে আজও ভালোবাসেন, তেমনই করে। মাকে ফোন করি, মা বলেন বাবা কেমন হয়ে গেছেন,
কারোর সঙ্গে কথা বলেন না, চুপ করে থাকেন সব সময়। মাঝে মাঝে আমার ঘরে গিয়ে একা একা বসে থাকেন, আমার আলমারি খুলে আমার ফেলে আসা শাড়িগুলো দেখেন, আমার ড্রয়ার খুলে ছেলেবেলায় কুড়িয়ানা কাশফুল, ফুল, কাঁচের চুড়ি, পুঁতির মালা নাড়াচাড়া করেন। বাবার জন্য ভীষণ কষ্ট হয়। একদিন চলে যাও না কেন? চলে গিয়ে ছেলেবেলার মতো গলা খুলে বাবা বলে একবার ডেকে ওঠো না কেন? দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরো না কেন? একবার গিয়েই দেখো বাবা ক্ষমা করেন কি না। ক্ষমার কথা কেন বলছো? আমি তো কোনো দোষ করিনি। কাউকে ভালোবাসা কি দোষ? আমার ইচ্ছে মতো কাউকে আমি জীবনে বেছে নিয়েছি, এটা কি আমার এত বড় হীন অপরাধ? তা যদি জানোই তবে আর দুঃখ পাও কেন? এসব কথা ভেবো না তাহলে। না ভেবেও যে পারি না, তাহলে দুঃখ পেয়ে মরো। মরবো কোন দুঃখে? আমি বাঁচতে চাই, জীবনের প্রতিটি মুহূর্ত আমি দারুণভাবে বাঁচতে চাই। জানো তো, আমি বিশ্বাস করি যে নবজন্ম নেই, ওসব বোগাস। যা চাইবার যা পাবার সবই এ জন্মে এক্ষুনি। পরজন্মের ভরসায় এ জন্ম নষ্ট করতে রাজি নই। তারপর তুমি একটু চুপ করে থেকে বললে, শোনো না, আমার কাছে এসে মাটিতে বসো, আমাকে একটু আদর করো না, আমার বাবার মতো করে। বাবা খালি আমার চোখে চুমু খেতেন জানো, আর বলতেন আমার মেয়েটাকে আমি বড় ভালোবাসি। খাও না গো আমার চোখে, আমার বাবার মতো করে একটা চুমু খাও না। আমি মাটিতে নেমে এসে তোমার চোখে চুমু খেলাম। তুমি ভালো লাগায় দু চোখ বন্ধ করে ফেললে। তারপর বললে, আমাকে একটু কোলে নেবে? আমার বাবার মতো করে আমাকে একটু কোলে নেবে? আমি হাসলাম, বললাম, বুড়ো মেয়েকে কোলে নেওয়া যায় নাকি? কিন্তু তারপর তোমাকে পাঁজা কোলা করে খুলে তুলে দাঁড়িয়ে উঠলাম। উঠে তোমার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় তাকিয়ে তুমি খিলখিল করে হেসে উঠলে, বললে, হেই তুমি আমার কে গো? আমি বললাম, আমি তোমার বন্ধু। শুধুই বন্ধু? শুধুই বন্ধু নয়, আমি তোমার দুঃখের ও সুখের বন্ধু। বন্ধুত্ব ছাড়া তুমি আমাকে আর কিছু দিতে চাও না? নিতে চাও না আমার কাছ থেকে? সত্যি করে বলো, তোমার বুকে হাত ছুঁয়ে বলো। আমি তোমাকে কোল থেকে নামিয়ে বললাম, বিশ্বাস করো, চাই না। বন্ধুকে বন্ধুত্ব ছাড়া আর কিছু দিতে নেই, তার কাছ থেকে আর কিছু চাইতেও নেই। তাহলে বন্ধুত্ব থাকে না, সখ্যতা আর থাকে না। এই নির্বান্ধব জগতে তোমার সখ্যতা ছাড়া আমার আর কিছু চাইবার নেই। তুমি বুঝি আমাকে পরীক্ষা করছিলে? কিসের পরীক্ষা? বিশ্বাস করো কিনা জানি না, জীবনের সব পরীক্ষাতেই আমি হেরে গিয়েছি। এই প্রথম তোমার পরীক্ষায় জিতলাম। আমার সেই একজন তোমার তুলনায় কিছুই সুন্দরী নয়, কিন্তু তাকে তো সৌন্দর্যের জন্য আমি ভালোবাসিনি। আমি তাকে তার সমস্ত কিছুর জন্য ভালোবেসেছিলাম। তার চোখ চাওয়া, তার হাসি, তার ব্যবহার, তার আত্মসম্মান জ্ঞান, তার হৃদয়হীনতা। ভাগ্যকে খণ্ডাবো এমন কোনো জোর তো আমার নেই। বিশ্বাস করো, আজ আমিও এই প্রথম হেরে গেলাম। জীবনে এই প্রথমবার। আমি কোনো পুরুষ মানুষই দেখিনি আজ পর্যন্ত যে আগুন নিয়ে এমন নির্ভয়ে খেলতে পারে। তোমাকেই কিন্তু আমি একটু ভালো লাগা দিতে চেয়েছিলাম। তোমার এই মন খারাপ, তোমার এই নিজেকে নষ্ট করা, একটি বাজে মেয়ের জন্য তোমার জীবন নষ্ট করা, এ আমার সহ্য হয় না। দেখলাম
দেখলাম জোর করে কাউকে, বিশেষ করে তোমাকে সুখী করা যায় না। আমি হাসলাম, বললাম, তাকে বাজে বলো না, আমার কষ্ট হয়। সে বাজে হলে যে আমার সমস্ত জীবনটাই বাজে। আমার এই চাওয়া, আমার এই কষ্ট সবই একটা বাজে মূল্যহীন কারণের জন্যে। তা আমি কি করে মানি বলো? আমার কাছে সে ভীষণ দামি, সে অদ্বিতীয়া। আচ্ছা, একটা কথা বলবে? সে যে তোমার মানসী, তোমার সমস্ত লেখার অনুপ্রেরণা, এই কথা কি সে জানে? জানার তো কথা, সে তো বোকা নয়, মূর্খ নয়। তাহলে সব জেনেও সে গর্বিত হয় না? আমি তো ভাবতেই পারি না, একজন মেয়ের জীবনে একজন লেখকের অনুপ্রেরণা হবার মতো সৌভাগ্য আর কি থাকতে পারে? এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? সব মেয়ে তো গড় করে, সংসার করে, ছেলে মেয়ে মানুষ করে, স্বামীর সঙ্গে এক ঘরে এক খাটে বছরের পর বছর শোয়। এইসব দৈনন্দিনতার মাঝে এত বড় একটা গায়ে কাঁটাতেও আনন্দ, এত বড় একটা প্রাপ্তির কোনো দাম নেই তার কাছে, এ আমার বিশ্বাস হয় না। আমি হেসে বললাম, তার আমার লেখা পড়বার সময়ই নেই। আমার কোনো লেখা সে পড়বার মতো উৎসাহ পায় না। সে হয়তো ধরেই নিয়েছে ছেলেবেলা থেকে যে আমি তাকে নিয়ে লিখি। আমি লিখবই, লিখি, এতে বিশেষ কিছু কি আর আছে? তাকে নিয়ে আমি লিখি, এতে আমি ধন্য হয়ে গেছি। এর চেয়ে বেশি আর কি আছে এতে? তুমি বড় মিথ্যা কথা বলো। এমন কখনো হতে পারে না, আমি বিশ্বাস করি না এমন কখনো হতে পারে বলে। পৃথিবীতে যত কিছু ঘটে সবই কি আমাদের বিশ্বাসযোগ্য? এও মনে করো এক আশ্চর্য, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। তাহলে তাহলে তুমি? আমি বাধা দিয়ে বললাম, এসব কথা যাক, এসব কথা আলোচনা করে কোনো লাভ নেই। আমি শুধু ভাবি, ও যদি কোনোদিনও আমার কষ্টটুকু বুঝতে পেত, সেদিন ওর সমস্ত মহত্ব, সতীত্বে সব মুখোশ খুলে ফেলে হয়তো দৌড়ে এসে বলতো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তোমার কি মনে হয় ও কখনো তা বলবে? না, কোনোদিনও না। এটা আমার একটা প্রিয় স্বপ্ন, সেই স্বপ্ন এ জীবনে কোনোদিনই সত্যি হবে না। কথায় কথায় রাত বাড়ছে, তোমার বাড়ি যেতে হবে না? চলো, একটু কিছু খাবে। তুমি বললে, আজ খাবো না, আজ খাবো না আমি। তার চেয়ে আমি তোমার কাছে অন্য কিছু চাই, অন্য কিছু চাই আজ। কি? কি তা? বারান্দায় এসো। কি করবে? তুমি কি বারান্দা থেকে অন্ধকারে ঝাঁপ দেবে নাকি? তোমার কিছুই অসাধ্য নেই, চলোই না। বলে তোমার হাত ধরে আমি তোমার বারান্দায় এলাম। তোমার হলুদ লাভ বার্ডস গুলো খাঁচার জালে তখনও ঝাঁপাঝাঁপি করছিল। ওদের ঘুম নেই, ওদের শ্রান্তি নেই। বাইরে বিরাট উদার আকাশ, রাতের নিস্তব্ধ তারা ভরা আকাশ। ওরা সেদিকে চেয়ে ওদের ছোট্ট ছোট্ট সুন্দর চোখে দিন রাত স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে এই গণ্ডিমাপা বদ্ধ হিসেবে জীবন থেকে ওরা বুঝি একদিন মুক্তি পাবে। একদিন ওরা যা করতে চায় তাই করতে পারবে। সমাজ, সমাজের বাজ পাখির পাহারা পেরিয়ে দূরে উড়ে গিয়ে ওরা একে অন্যকে যেমন করে চায় তেমন করে পেতে পারবে। কোনো বাধা থাকবে না, কোনো শাসন থাকবে না, ভুল বোঝাবুঝি, মন কষাকষি, ভাবনা কিছুই থাকবে না। সে জগতে এই হলুদ পাখিগুলো তাদের নরম সঙ্গিনীদের সহজে পাবে। আমি পাবো আমার পাখিকে, তুমি পাবে তোমার পাখিকে।
তুমি বললে, ও কি করছো, রজত ভীষণ রাগ করবে। তোমার বাবাও ভীষণ রাগ করেছিলেন, তুমি তো শোনোনি। তুমি তো তোমাদের সুখের খাঁচা ছেড়ে দুঃখের আকাশে উড়ে গিয়েছিলে। ওরা কেন যাবে না? তুমি কিছু বললে না। ব্ল্যাকআউটের রাতের বারান্দায় আমার মুখের দিকে চেয়ে রইলে। তারপর অনেকক্ষণ পর তুমি আর আমি এই অন্ধকার নির্বান্ধব জগতে একসঙ্গে আমাদের নরম ভালোবাসার হাতে লাভ বার্ডসের খাঁচার দুটি দরজা মেলে ধরলাম। অন্ধকারে কতগুলি ছটফট ফরফর আওয়াজ হলো। তারপর অন্ধকারতর আকাশে কতগুলি হলদে সাদা বিন্দু মুক্তির আনন্দে স্পন্দিত হতে হতে উড়ে চলল। যেখানে সমাজ নেই, ডিজেলের ধোঁয়া নেই, যেখানে বাধা নেই পদে পদে। দেখতে দেখতে সেই বিন্দুগুলি অন্ধকারে হারিয়ে গেল। আমি তোমার কোমর জড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, এই ইট কাঠ পাথরের খাঁচা থেকে আমাকে, তোমাকে, আমাদের মতো লক্ষ লক্ষ ভালোবাসার নরম পাখিদের কে মুক্ত করবে? কেউ কি মুক্ত করবে? শেষ হলো আজকের গল্প, বুদ্ধদেব গুহর লেখা গল্প লাভ বার্ডস। সত্যি বদ্ধ খাঁচা থেকে ভালোবাসা নরম পাখিদের হয়তো মুক্তি মেলে না। তারা ছটপটিয়ে মরে, তারা শেষ দিন পর্যন্ত ভাবতে থাকে, স্বপ্ন দেখে মুক্তির। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য, কারণ এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে পাওয়ার ইচ্ছা রাখি। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।